আসসালামু আলাইকুম। কি অবস্থা মাই ডিয়ার লার্নার্স? আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এসএসসি ২৬ ব্যাচ এবং এইচএসসি ২৬ ব্যাচ যারা সামনে পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাদের উপর বেস করে, তাদের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা তৈরি করা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং নবম দশম শ্রেণী যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই আইটেমটি সকল পরীক্ষার মধ্যে আসবে এবং নবম এবং দশম শ্রেণীর মধ্যেও আসবে। আমি কথা দিচ্ছি আজকে আমার এই ক্লাসটি করে আপনারা এই বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে যাবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব হচ্ছে কি পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন নিয়ে। আমি কথা দিচ্ছি আজকে আমার ভিডিওটা দেখে যদি আপনারা মন দিয়ে ক্লাসটা করেন এবং এই যে এখানে যে নোটগুলো লিখলাম এই নোটগুলা লিখেন এবং এই নোটগুলো দেখেই বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করেন, তাহলে আমি আশা করি যে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন নিয়ে। অনেকে মনে করেন যে এই আইটেমটা অনেক সহজ গ্রামার আইটেমে, বাট মোটেই না। এই সহজ আইটেমে যদি আমরা ছোট্ট ছোট্ট কিছু ভুল করি তাহলে আমরা এই সহজ আইটেমে আমরা আমাদের যে 5 মার্কের যে নাম্বার আছে এই নাম্বারটাও আমরা হারাতে পারি। কথা না বাড়িয়ে চলো যে আমাদের মূল ক্লাসে। এখানে একটা কথা লিখেছি আমি, বোর্ড পরীক্ষায় যে যে পাঞ্চুয়েশন মার্কস বেশি আসে, অর্থাৎ যে যে পাঞ্চুয়েশন মার্কগুলো বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আমি জাস্ট সে পাঞ্চুয়েশন মার্কগুলাই নিয়েছি। আরও অনেক পাঞ্চুয়েশন মার্ক আছে যেগুলো হিজিবিজি লাগে, কিন্তু বোর্ডে সবচাইতে বেশি আসে এই পাঞ্চুয়েশন মার্কগুলো। আপনারা বোর্ড কোয়েশ্চেন করলে দেখতে পারেন এবং আমি অনেকদিন অফলাইনে পড়িয়ে যেটা পেয়েছি সেই জিনিসটা হচ্ছে এগুলাই, আর এগুলা সবচেয়ে বেশি আসে। আপনার যদি 100%-এর মধ্যে যদি আমি বলি 99% এগুলাই আসবে, এগুলার ভিতর থেকে আসবে। অলরেডি 1% বাহিরের থেকে আসতে পারে, অর্থাৎ যেগুলো আছে আপনার সেমিকোলন, ড্যাশ, ব্র্যাকেট এগুলো আসতে পারে। এখন সিদ্ধান্তটা আপনার, আপনি কি 99% ফলো করবেন নাকি 1% ফলো করবেন? আমার মতে 99%ই ফলো করবেন, কারণ এতটা বোকাও আপনি না বা আমিও না। তাহলে চলে যাই মূল ক্লাসে। পাঞ্চুয়েশন মার্ক কমপ্লিট করার জন্য বা সমাপ্ত করার জন্য, সম্পাদন করার জন্য আমাদের কিছু চিহ্ন প্রয়োজন আছে বা কিছু চিহ্নের ব্যবহার আছে। এই চিহ্নগুলো হলো কি ফুল স্টপ, কমা, ইন্টারজেকশন, এটা আরেকটা নাম আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, এবং হচ্ছে এক্সক্লামেশন এবং ইনভার্টেড কমা, আর হচ্ছে অ্যাপোস্ট্রফি। এগুলারই ব্যবহার সবচেয়ে বেশি এবং এগুলার বাহিরে আর নেই বললেই চলে। ঠিক আছে, আরো আছে অনেক, সেমিকোলন, কোলন, ড্যাশ, ব্র্যাকেট, এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ না বোর্ড কোয়েশ্চেনের জন্য। আমি অফলাইনে পড়িয়ে বা এতদিন বোর্ড কোয়েশ্চেন ঘাটাঘাটি করে যা বুঝতাম এগুলোর বাইরে বোর্ড কোয়েশ্চেন আসেই না। চলে যাই আজকের মূল ক্লাসে। এখন দেখেন আমি একটা একটা বিষয় নিয়ে আলোচনা করব। ফুল স্টপ, কমা, ইন্টারজেকশন মার্ক, এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা এবং অ্যাপোস্ট্রফি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যদি আপনারা স্কিপ না করে দেখেন তাহলে আমি কথা দিতে পারি আপনাদের পাঞ্চুয়েশন মার্ক কোথাও কোনো ভুল থাকবে না। তাহলে দেখেন ফুল স্টপ, আমাদের কাজ হচ্ছে কি ফুল স্টপ কোন কোন জায়গায় বসে। দেখেন বাক্য যখন শেষ হয় তখন ফুল স্টপ হয়। আমরা সাধারণত জানি বাক্য যখন শেষ হয়, বক্তা যখন বাক্য শেষ করে তখন সাধারণত আমরা ফুল স্টপ বসাই সাধারণ বাক্যতে। এখন দেখেন বাক্য বলতে কি বোঝে আসলে। ইংরেজির মধ্যে যতগুলা লেখা আছে, যতগুলা পয়েমস, যতগুলা পোয়েট্রি, যতগুলা নোভেলস লেখা হয় সবগুলা এই 5 প্রকার সেন্টেন্সের উপর নির্ভর করে লেখা হয়, যেটা আমি ফাউন্ডেশন অফ গ্রামার ক্লাসে অলরেডি আলোচনা করেছি। দেখেন এই 5 প্রকার এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এই 3 প্রকার সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়। এখন দেখেন এই 3 প্রকার শেষে কি হয়, ফুল স্টপ হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে চিনবো যে এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, আমি কিভাবে চিনবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমি কিভাবে চিনবো যে এটা অবজেক্টিভ সেন্টেন্স? অনেকে আমাদের সেন্টেন্স গুলা চিনতে পারি না বা আমাদের চেনার কোনো
সহজ উপায় থাকে না, বাট আমরা অনেকগুলো লেখার মাঝে আমরা সেন্টেন্স চিনতে পারি না যে কি আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইম্পারেটিভ সেন্টেন্স নাকি অবজেক্টিভ সেন্টেন্স, এই জিনিসগুলো আমরা চিনতে পারি না। এখন এখানে একটা আমি জিনিস লিখেছি, দেখেন সেন্টেন্স চেনার উপায়। কমা বসে 3 প্রকার সেন্টেন্সের শেষে, সরি কমা না, ফুল স্টপ বসে 3 প্রকার সেন্টেন্সের শেষে। এবং এই 3 প্রকার সেন্টেন্স আমরা কিভাবে চিনবো যে আসলে এটা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অবজেক্টিভ সেন্টেন্স? দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় দেখবেন সাবজেক্ট দ্বারা শুরু হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হয়, অর্থাৎ যেগুলা জেনারেল বাক্য যা দ্বারা বিবৃতি প্রদান করা হয় সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল এখানে দেখেন আই যে আছে, এই আইটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আমি আরো অসংখ্য বাক্য লিখতে পারি, যেমন দেখেন হি রাইটস আ লেটার। এবং এই যে এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখেন প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দুই প্রকার, একটা হচ্ছে একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এগুলো বিষয় না, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয় ক্ষেত্রে সাবজেক্ট দিয়েই শুরু হয়। তাইলে আমরা সহজে চেনার উপায় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হয়। সাবজেক্ট বলতে কি বোঝায়? কোনো কিছুর নাম বা যেগুলো সাবজেক্টে প্রনাউন আছে সেগুলো নিয়ে সাবজেক্ট হয়, ঠিক আছে? এবার দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? 5টা জিনিস বোঝাবে, আর সেগুলো হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব এবং এই জিনিসগুলো বোঝাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। দেখেন তাহলে আমরা কেমনে বুঝবো যে কোথায় কখন অনুরোধ বোঝাচ্ছে, কখন আদেশ বোঝাচ্ছে, কখন উপদেশ বোঝাচ্ছে? কিভাবে বুঝবো? এত কিছু বুঝতে হবে না। সহজ একটা টেকনিক হচ্ছে সকল ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় লেট অথবা ভার্ব দিয়ে। দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় লেট অথবা ভার্ব দিয়ে। যখন দেখবেন কোন সেন্টেন্স লেট এবং অথবা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে সেটা মনে করবেন ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেটা শেষে অবশ্যই ফুল স্টপ বসবে। কিভাবে? দেখেন উদাহরণ দেখেন, এখানে বলা আছে কি লেট মি সি, আমাকে দেখতে দাও। লেট মি সি, আমাকে দেখতে দাও। এখানে কি হয়েছে? লেট দিয়ে শুরু হয়েছে, যার কারণে এটা একটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ আমি অলরেডি এখানে বলেছি সেটা। দেখেন এবার এখানে দেখেন এখানে কি দেখেন ওপেন দা ডোর, ওপেন দা ডোর। তাহলে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স? লেট দিয়ে তো শুরু হয় নাই। আমি আরেকটা কথা বলেছি, লেট এবং ভার্ব দিয়ে শুরু হবে। ওপেন এটা একটি ভার্ব, তাই এটা একটি কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আর অসংখ্যই আছে। যদি লেট এবং ভার্ব দিয়ে শুরু হয় সেটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেটা শেষে আমরা চোখ বন্ধ করে কি বসাই দেব? ফুল স্টপ বসাই দেব। বুঝে গেছে? এবং আরেকটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এই অবজেক্টিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ হয়। তাহলে কিভাবে বুঝবো যে এটা অবজেক্টিভ সেন্টেন্স? দেখেন বেশিরভাগ অবজেক্টিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে, কারণ অবজেক্টিভ সেন্টেন্স দ্বারা বোঝায় প্রার্থনা এবং ইচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স দ্বারা বোঝায়। যেমন মে দ্বারা বেশিরভাগ শুরু হয়, তারপর মে দ্বারা বেশিরভাগ এবং প্রার্থনা বোঝায়। ফর এক্সাম্পল দেখেন মে আল্লাহ ব্লেস ইউ, এটা একটি কি ইম্পারেটিভ সেন্টেন্স, কজ এটা কি দিয়ে শুরু হয়েছে? মে দিয়ে শুরু হয়েছে। এবং আরো কিছু উদাহরণ দেখেন, এখানে আছে লং লিভ দ্য কিং, লং লিভ দ্য কিং, এটিও একটি ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ
যেটা দ্বারা প্রার্থনা এবং ইচ্ছা প্রকাশ হবে, সেটাকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। এবং আমরা বুঝলাম কি 5 প্রকার সেন্টেন্সের মধ্যে 3 প্রকার সেন্টেন্সের শেষে কি হয়, ফুল স্টপ হয়, এবং সেগুলা হলো কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে কি অবজেক্টিভ সেন্টেন্স। এবং কোন সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো, অবজেক্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো, সেই জিনিসটা আমি অলরেডি এখানে আলোচনা করেছি। এবং শেষে দেখেন আরেকটা জিনিসের শেষে ফুল স্টপ হয়, এবং শেষে হচ্ছে দেখেন যে কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পরে ফুল স্টপ হয়। আবার যে কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পর কি হয়, ফুল স্টপ হয়। ফর এক্সাম্পল দেখেন BA, MA, এগুলো একটা সংক্ষিপ্ত রূপ, এবং এগুলোর শেষে কি হবে, ফুল স্টপ হবে। দেখেন ডক্টর, ডক্টরের পরে দেখেন ফুল স্টপ, মিস্টার, এখানে কি ফুল স্টপ, এবং দেখেন শেষে ইটিসি বা ইত্যাদি, এবং এটা শেষেও কি ফুল স্টপ। অর্থাৎ কোনো সংক্ষিপ্ত রূপ বোঝাতে আমরা ফুল স্টপ ব্যবহার করি। আশা করি এই নিয়মের বাহিরে ফুল স্টপের আর কোনো নিয়ম নেই, এগুলার ভিতরেই আছে। এবং আপনারা যদি প্র্যাকটিস করেন এবং এই রুলগুলো সামনে রেখেই যদি প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকেই কমন আসবে। ক্ষমা ব্যবহার হয় অল্প কিছু জায়গায়, এবং সেগুলো আমি এখানে লিপিবদ্ধ করেছি। দেখেন কোনো একাধিক সেন্টেন্সে প্রেজ অথবা ক্লোজে বাক্য জোড়া দিয়ে যখন বড় করা হয়, তখন সেখানে ক্ষমা হয়। কি একটা একটা প্রেজ এবং একটা ক্লোজ একসাথে যখন বাক্য জোড়া দিয়ে বড় করে, তখন সেটা ক্ষমা দ্বারা আলাদা করতে হয় বা করতে হয়, সাজাতে হয় বা লিখতে হয়। তারপর দেখেন সমজাতীয় দুইয়ের অধিক পার্টস অফ স্পিচ যদি পাশাপাশি বসে, তখন সেগুলো ক্ষমা দ্বারা আলাদা করা হয় এবং শেষেরটা এন দ্বারা শেষ করতে হয়। কেমন? আবার সমজাতীয় দুইয়ের অধিক পার্টস অফ স্পেস যদি পাশাপাশি বসে, তখন সেগুলো ক্ষমা দ্বারা আলাদা করা হয় এবং শেষেরটা এন দ্বারা শেষ করতে হয়। দেখেন এখানে দেখেন এই যে এখানে যে 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 রোলটা বলেছি, সেই রোলের এক্সাম্পলটা দেখেন। রহিম, করিম, রাহুল এন্ড এন্ড রাতু আর আর ফ্রেন্ডস, আর কি ফ্রেন্ডস। দেখেন এখানে রহিম একটা নাউন, করিম একটা নাউন, রাহুল একটা নাউন। যেহেতু একাধিক পার্টস অফ স্পিচ একসাথে বসেছে, সেহেতু আমাদের কমা দ্বারা আমরা আলাদা করেছি। এবং দেখেন রহিম কমা করিম কমা রাহুল, এবং এবং এটা যে শেষ, এবং শেষেরটা দেখেন এন দ্বারা শেষ করেছি, রাহুল এন্ড রাতুল আর ফ্রেন্ডস, আর ফ্রেন্ডস। যদি এখানে কমা এখানে এন্ড হয়, তাহলে এখানে আর কমা হবে না। আশা করি বুঝাতে পেরেছি। এবার আরেকটি দেখেন, একটি নাউন যখন অন্য আরেকটি নাউন সম্পর্কে তথ্য দেয়, তখন কমা দ্বারা লিখতে হয়। কি একটি নাউন যখন আরেকটি নাউন সম্পর্কে তথ্য দেয়, তখন কমা দ্বারা লিখতে হয়। যেমন এদিকে দেখেন, মিস্টার জহির প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ। কি বলেছেন? মিস্টার জহির প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ। এখানে দেখেন জহির একটা নাউন, প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ। এই নাউন সম্পর্কে এই নাউনটা কি করতেছে, তথ্য দিচ্ছে। ঠিক আছে, এখানে ঢাকা কলেজ এটাও নাউন, প্রিন্সিপাল এটাও নাউন। তাহলে এইটা সম্পর্কে এই জিনিসটা তথ্য দিচ্ছে, যার কারণে এই যে নাউনটা আমরা কি লিখেছি, তথ্য দিতে তখন সম্পর্কে তথ্য দেয়, তখন কমা দ্বারা কি করতে হয়, লিখতে হয়। অর্থাৎ এই জায়গাটায় কমা দ্বারা কি করতে হবে, লিখতে হবে প্রথম নাউনের ক্ষেত্রে। যখন একটা নাউন যখন আরেকটা নাউন সম্পর্কে এডিশন দেবে বা তথ্য দেবে, তখন প্রথম যে নাউন সেটা কমা দ্বারা কি করতে হবে, লিখতে হবে। এবং এই উপরের এক্সাম্পলটা দেখেন, একাধিক একাধিক সেন্টেন্সে যদি প্রেজ এবং ক্লোজ যদি কি করে একসাথে বসে, যদি কি করে বাক্য জোড়া দিয়ে যদি বড় করা হয়, তখন সেখানেও কি হয়, কমা হয়। ফর এক্সাম্পল দেখেন, আই এম গোয়িং টু মার্কেট টু বাই সাম ভেজিটেবলস। এটা হচ্ছে মূল বাক্য, আই এম গোয়িং টু মার্কেট, এখানে শেষ হতে পারতো
কিন্তু এখানে শেষ না হয়ে কি করেছেন, কমা দিয়ে কি করেছেন, টু বাই সাম ভেজিটেবলস, এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লোজ, এবং আর এটা হচ্ছে কি ফ্রেজ। ক্লোজ এবং ফ্রেজ সহজভাবে চেনার একটা উপায় হচ্ছে কি, ক্লোজ হচ্ছে কি থাকে, ক্লোজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকে, আর ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব উভয় কোনো কিছুই থাকে না। এভাবে আমরা ক্লোজ এবং ফ্রেজ কি করতে পারি, চিনতে পারি। দেখেন এখানে এই জিনিসটা কিন্তু মূল বাক্য এখানে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে শেষ না হয় কমা দিয়ে টু বাই সাম ভেজিটেবলস, এই জিনিসটা দিয়ে কি করেছে, বড় করেছেন। সেক্ষেত্রে আমরা এখানে কি দিয়েছি, কমা দিয়েছি। আশা করি কমার জিনিসটা বুঝতে পেরেছেন, এবং এর বাইরে আর কোথাও কমা ব্যবহার হয় না। আশা করি আমি এখানে যে রুলগুলো দিয়েছি সেগুলো সবচেয়ে বেশিরভাগ ব্যবহার হয়েছে বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে। আর আরো অনেক রুলস আছে যেগুলা যেগুলো আমরা পড়লে বা মাথায় ঢুকালে ইজি বিজি হয়ে যাবে। এই যে 99% রুলগুলো আমরা মনে রাখতে পারবো না 1% রুলের জন্য, ঠিক আছে? এখন দেখেন ইন্টারোগেশন, এবার আসেন ইন্টারোগেটিভের ক্ষেত্রে অথবা ইন্টারজেকশন সাইনের ক্ষেত্রে। এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। ভিডিওটা বারবার কাট করে লিখতে হচ্ছে কারণ বিষয়গুলো আমার আবারও বুটে লিপিবদ্ধ করতে হচ্ছে। যদি আমি বুটে লিপিবদ্ধ না করি তাহলে অনেক সময়ের বিষয়, যে সময়টা হচ্ছে কি এডিট করার জন্য লোড নিতে এবং আপলোড করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে ফেসবুকে চাইলেও একটা ভিডিও করা যায় না, কারণ অনেক ব্যস্ততা সময় পার করা হয়, তারপরেও আবার এডিট করা হয়, এডিট করে এগুলো লোড নেওয়া হয়, এগুলো আসলে পসিবল হয় না। আমি একজন মানুষ, আর এখানে আবার অফলাইনেও পড়াইতে হয়, সবগুলো মিলিয়ে তাই নিয়মিত ভিডিও দেওয়া হয় না। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। যদি মনে হয় যে আমার দ্বারা আপনাদের কোনো উপকার হচ্ছে, তাহলে আমার ভিডিওটি জাস্ট একটি মাত্র আপনাদের যারা পরিচিত আছেন এবং যাদের প্রয়োজন হতে পারে এমন কাউকে আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। এটাই আমার সন্তুষ্ট, এটাই আমার প্রাপ্তি। এখন দেখেন ইন্টারজেকশন চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক, এটা তো আমরা চিনতে পারি। কিভাবে চিনতে পারি? কারণ কোয়েশ্চেন মার্ক দেখে আমরা চিনতে পারি যে আসলে এটা কোয়েশ্চেন, এই প্রশ্নবোধক বাক্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই আমাদেরকে যখন পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন গ্রামার আইডেন্টি সলভ করতে দিবে তখন তো আমাদের এই চিহ্নটি থাকবে না, তাহলে আমরা তখন কিভাবে চিনবো? দেখেন ইন্টারগেটিভ সেন্টেন্সকে মূলত হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করা হয়, আরটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন দিয়ে কি করা হয়, প্রশ্ন করা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কেমনে বুঝবো কোনটা ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করছে, কোনটা ইয়েস নো কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করছে? এই জিনিসটা চেনার উপায় হচ্ছে অনেকটা সহজ। দেখেন ডব্লিউএস কোয়েশ্চেনের ক্ষেত্রে সবসময় ডব্লিউএস কোয়েশ্চেনই থাকবে, শুধুমাত্র কয়েকটা ব্যতিক্রম ছাড়া। আবার ইয়েস নো কোয়েশ্চেন কি? ইয়েস নো কোয়েশ্চেন বলতে বোঝায় আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে, যখন আমরা ইয়েস অথবা নো বলে সেটার উত্তর দিতে পারি তখন সেটাকেই ইয়েস এবং নো কোয়েশ্চেন বলে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আপনাকে হোয়াটস ইউর নেম, আপনি কি আমাকে ইয়েস কিংবা নো বলে উত্তর দিতে পারবেন? কখনো সম্ভব? যদি আপনি বলেন ইয়েস, তাহলে অপর ব্যক্তি হাসবে না? এইভাবেও সম্ভব। তাইলে যদি আপনাকে কেউ প্রশ্ন করে ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানো, আপনি যদি জানেন তাহলে আপনি বলবেন ইয়েস, যদি না জানেন তাহলে বলবেন নো। তাইলে উনি আনসারটা পেয়ে যাবেন যে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন। অর্থাৎ টুইস্টটা হচ্ছে এখানে, যখন কোনো মডেল ভার্ব নিয়ে প্রশ্ন করা হয়, মডেল ভার্ব সামনে রেখে প্রশ্ন করা হয়, তখন সেটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। দেখেন এখানে দেখেন হোয়াটস ইউর নেম, এটা কি, এটা একটা ডব্লিউএস কোয়েশ্চেন। এখন দেখেন ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানো, আপনি ইয়েস অথবা নো বলে এটা আনসার করতে পারবেন। দ্যাটস ওয়াই এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন। আশা করি বুঝাতে পেরেছি। এখন দেখেন শুধু কি ডব্লিউএস কোয়েশ্চেন থাকলে সে ডব্লিউএস কোয়েশ্চেন না। ডব্লিউএস কোয়েশ্চেন বলতে দেখেন হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এটাও একটা ডব্লিউএস কোয়েশ্চেন। এটাও একটা কি কোয়েশ্চেন,
ডব্লিউএস কোয়েশ্চেন, শুধু যে ডব্লিউ এবং এইচ দিয়ে ডব্লিউএস কোয়েশ্চেন শুরু হয় বিষয়টা এমন না। ইয়েস নোর কোয়েশ্চেনের পরে আর যত কোয়েশ্চেন আছে সবগুলো ডব্লিউএস কোয়েশ্চেন। আর ইয়েস নো কোয়েশ্চেনটা চেনার উপায় আমি বলে দিলাম, মডেল ভার্ব দিয়ে ইয়েস নো কোয়েশ্চেনটা শুরু হয়। যে 24টা মতো অপারেটর আছে আমরা টেক কোয়েশ্চেনে পড়েছি, আমি দেখিয়েছিলাম, সেই 24টা অপারেটর হচ্ছে মডেল ভার্ব। এবং দেখেন এক্সক্লেমেশন চিহ্ন, ঠিক আছে, বা এটাকে আমরা বলি আশ্চর্যবোধক চিহ্ন বাংলার মধ্যে বলি, কিংবা বিস্ময় চিহ্ন। দেখেন এটা চিনার উপায় অনেক সহজ, যেটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের সময় এক্সক্লেমেশন চিহ্ন হয়, এটা তো আমরা জানি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স? দেখেন, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। আমরা যখন কোনো কিছু থেকে আশ্চর্য হয়ে যাব তখন সেটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। দেখেন, হাউ নাইস দ্য স্কাই, হাউ নাইস দ্য স্কাই, আমরা আশ্চর্য হয়ে গেছি না, তখন সেটাই হচ্ছে কি আপনার এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এই ধরনের বাক্যের শেষে আমরা এই চিহ্নটি ব্যবহার করে থাকি। আশা করি বুঝাতে পেরেছি। তারপর আসেন ইনভাইটেড কমা এবং অ্যাপোস্ট্রফিতে। আসেন ইনভাইটেড কমার ক্ষেত্রে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের মধ্যে সবচাইতে যে জিনিসটা বেশি ব্যবহার হয় এবং সবচাইতে যে জিনিসটা বেশি হাইলাইট হয় শিক্ষকদের চোখে, সেটা হচ্ছে ইনভাইটেড কমা। এবং ইনভাইটেড কমার নাম বলতেই আমরা চলে যাই ন্যারেশন কিংবা স্পেসে। এর জন্য আমি সবসময় বাচ্চাদেরকে বলি যে কি, তোমরা যদি ন্যারেশন পারো তাহলে তোমাদের আর পাঞ্চুয়েশন মার্কের কোনো রুলস পড়তে হবে না, কারণ ন্যারেশনই হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। বেশিরভাগ ক্ষেত্রে ন্যারেশন থেকে প্রায় 70% ন্যারেশন থেকেই আপনাদের এই পাঞ্চুয়েশন মার্কটা চলে আসে, বা পাঞ্চুয়েশন মার্কটা হুবহু তুলে দেয় ন্যারেশন থেকে। তাই যারা ন্যারেশন পারো তাদের জন্য অনেক অনেক সহজ হবে পাঞ্চুয়েশন মার্ক। এবং যারা পারো না তাদের জন্য কোনো সমস্যা নেই, আমি তো আছি বুঝিয়ে দেওয়ার জন্য, নাকি? আচ্ছা দেখেন, ইনভাইটেড কমাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করেন, আমি বুঝাই দিই, তাইলে সহজ হবে ইনশাল্লাহ। এখন দেখেন, এখানে একটা আমি বাক্য লিখলাম, রিনা said to me he was a good girl। এখন দেখেন, এই যে এখানে যে চিহ্নগুলো দেওয়া হয়েছে এগুলাকে বলে ইনভাইটেড কমা। এবং এখানে যে একটা সেন্টেন্স লিখেছি এটা একটি ন্যারেশনের সেন্টেন্স। এখানে দেখেন, রিনা said to me, ন্যারেশন হচ্ছে দুই বাক্যে বিভক্ত, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পেস। এই যে ব্র্যাকেটের ভিতর, এই যে ইনভাইটেড কমার ভিতরে যেটা আটকাই দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পেস। আর যেটা ভার্ব দিয়ে শুরু হয়, যেটা কমা দিয়ে শেষ হয়, এবং সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যদি অবজেক্টটাকে রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকলে অবজেক্টের পরে কি হবে? কমা হবে। এবং অবজেক্টের পরে যেখান থেকে যতটুকু শেষ পর্যন্ত শুরু হবে সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবং সেটাকে আমাদের কি করতে হবে, যে ইনভাইটেড কমা দ্বারা আবদ্ধ করে দিতে হবে। যদি দেখেন যে কি একজন বক্তা একাধিক উক্তি বলে ফেলেছেন বা একাধিক স্পেস বলে ফেলেছেন, যেমন রিনা said to me he was good girl, he always liked to he always liked to play football, he always liked to play football। এখন দেখেন, আমি যে বাক্যটা বাড়াইলাম সে বাক্যটি হচ্ছে রিনার, ঠিক আছে। এখন এই বাক্যর মধ্যে দিয়ে ইনভাইটেড কমাটা শুরু হবে এবং এখানে গিয়ে শেষ হবে না, যেহেতু আরেকটা শুরু হয়েছে, সেহেতু এখানে একটা ফুল স্টপ দিয়ে আবার ওই জিনিসটা শেষ করে আমরা একদম শেষে গিয়ে এই যে ইনভাইটেড কমাটা আমরা কি করে দেব? যোগ করে দেব। আরো ক্লিয়ার হবেন যখন আমি বোর্ড কোয়েশ্চনটা প্র্যাকটিস করাবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে,
যার কারণে আমি বোর্ড কোয়েশনটা আজকে না কালকে আমি আর্জেন্টলি বোর্ড কোয়েশন সলভ করাবো। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস মাস্ট বি করতে হবে। কজ প্র্যাকটিস না করলে আমরা আমাদের ভুলগুলো ধরতে পারবো না, কোথায় ভুল করতেছি, কোথায় কি শুধরাতে হবে। দেখে দেখে প্র্যাকটিস করবেন, রুলসগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। গ্রামার, কোনো গ্রামারের আজ পর্যন্ত কোনো গ্রামারের রুলস আমি কাউকে মুখস্থ করতে বলি না। রুলসগুলো দেখে দেখে প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি মাথার মধ্যে সেট হয়ে যায় কোথায় কোন রুলসটি ইউজ হবে। তাই গ্রামারের রুলসগুলো মুখস্থ করার রুলস নয়, বোঝার রুলস, বুঝতে হবে। ঠিক আছে, এখন এখানে দেখেন, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। যদি নাও বুঝে থাকেন তাহলে রিপিট করে দেখেন, যদি তার তখনও না বুঝেন তাহলে আমি প্র্যাকটিস করার সময় প্র্যাকটিক্যালি বুঝাই দেবো যে আসলে কিভাবে কি হচ্ছে। আপাতত জাস্ট রিপোর্টেড ভার্ব কিভাবে হয় এবং রিপোর্টেড স্পেস কিভাবে হয় এবং রিপোর্টিং ভার্ব কিভাবে হয়, এই জিনিসটা একটু জেনে রাখেন। তারপরে আসি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সেটা হচ্ছে এপোস্ট্রফি। আমরা এটার সাথে অনেক আগে থেকেই পরিচয়, বাট মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে একটু গুলাই ফেলে এপোস্ট্রফিটা দিই। আসলে এপোস্ট্রফি কোথায় ব্যবহার হয় দেখেন, যে কোনো শব্দের শর্ট ফর্ম ব্যবহার করতে এপোস্ট্রফি ইউজ করা হয়, অর্থাৎ এপোস্ট্রফি ব্যবহার করা হয়। যেমন দেখেন হি ইজ, এই হি ইজ এটা হচ্ছে লং ফর্ম, এটা শর্ট ফর্ম আমরা ব্যবহার করি না, হিজ। এখানে যে এস এপোস্ট্রফি এস আছে সেটাই হচ্ছে এপোস্ট্রফি। এই যে এখানে একটা শর্ট ফর্মকে যখন লং ফর্মে রূপান্তর করছে, রূপান্তর করার জন্য এখানে যে একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে এটাকেই বলা হচ্ছে এপোস্ট্রফি। এবং মূল টুইস্টটা হচ্ছে ইয়ার মধ্যে কি পাঞ্চুয়েশন মার্কের মধ্যে এই জিনিসটা দেবে না, ওরা এই জিনিসটা দেবে না। আসলে দেখে আমাদের একটু বাজিয়ে দেখে আমরা পারি কিনা, আমি তো শিখাইলাম তাহলে পারতেই তো হবে নাকি। আচ্ছা, তাহলে দেখেন, দেখুন আই হ্যাভ, এটা সব ফর্ম হচ্ছে আই হ্যাভ, আই হ্যাভ। তাহলে এখানে এই যে এই জিনিসটা থাকবে না, কোথায় প্রশ্নের মধ্যে, এই যে এখানে একটা ছোট একটা আমি জিনিস দিলাম না, এই জিনিসটা থাকবে না, এটা আমাদেরই দিতে হবে এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা বিষয় দেখেন, এখানে দেখেন ডু নট, এটাকে আমরা ডোন্ট দিয়ে দেখি। কোনো না কোনো কোনো শর্ট ফর্মকে না বোধক, শর্ট ফর্মকে যখন না বোধক লং ফর্মকে যখন আমরা এই শর্ট ফর্ম করি তখন যেমন ডাজন্ট, ক্যান্ট, কুডন্ট, এই 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 জাতীয় জিনিসগুলো আমরা এপোস্ট্রফি দিয়ে আসলে কি করি, শর্ট ফর্ম করি। দেখুন ইট ইজ, এটাকে আমরা বলি না সারা জীবন ইটস বলে আসছি না। এই যে এপোস্ট্রফি যেটা আলাদা করেছেন সেটা হচ্ছে কি এপোস্ট্রফি, যেটা শর্ট ফর্মে রূপান্তর করেছে। আশা করি বিষয়টা অনেক একদম ক্লিয়ার হয়েছে। আর এটার ব্যবহার অনেক বেশি আছে, যখন আমরা প্র্যাকটিস করব তখনই দেখতে পারবো। এবং লাস্টলি দেখেন ক্যাপিটালাইজেশন, এই জিনিসটাও অনেক গুরুত্বপূর্ণ। এটা কোথায় কোথায় ব্যবহার হয় একটু এখানে দেখেন, আমি এখানে লিখেছি যে কোনো নামের শেষে ক্যাপিটাল লেটার ব্যবহার হয়। ক্যাপিটালাইজেশন মানে তো ক্যাপিটাল লেটার, যে কোনো নামের শেষে কি হয়, ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। মানে যে কোনো দেশের নাম, যে কোনো মানুষের নামের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের নামের ক্ষেত্রে কি হয়, ক্যাপিটাল লেটার ব্যবহার হয়। এবং যে কোনো সেন্টেন্স বা যে কোনো বাক্যের শুরুর লেটারটি ক্যাপিটাল লেটার হয়। আমরা তো এটা সবসময় জানি, আমরা যখন কোনো একটা বাক্য শুরু করি তখন যে প্রথম লেটারটা আমরা লিখি সেটা সবসময় কি হবে, বড় হাতের হবে বা ক্যাপিটাল লেটার হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দেখেন, কোনো সেন্টেন্সের মধ্যখানে যদি আপনারা আই দেখেন আলাদাভাবে বা কোনো সেন্টেন্সের মধ্যে না এটা আলাদাভাবে আছে, তখন সে আইটি সবসময় আইটা সবসময় বড় হাতের হয়, আমরা তো জানি। যেমন ওনারা সবসময় এরকম দেয় আই এম, কোথায় আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন অসংখ্যবার আই এরকম ভাবে দেখবেন, এরকম ভাবে আই একলা একলা এরকম ভাবে দেখবেন, তখন সে আইটি হবে কি বড় হাতের। আশা করি আমি ক্যাপিটাল লেটারটা বোঝাতে পেরেছি, এর বাইরে আর কোনো কিছু জানা দরকার নেই, এতটুকুই জানলে হবে। এতটুকুই থেকে বোর্ডে আসবে এবং আমরা এই তো অল্প কিছু পড়ে আমরা বোর্ডে ইনশাল্লাহ পাঁচ পাঁচ মার্কে 5 মার্ক আমরা নিশ্চিত করতে পারবো, যদি না প্রপারলি প্র্যাকটিস করা হয়। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যার কারণে আমি প্র্যাকটিস অংশটা এখানে ঢুকাতে পারছি না। অবভিয়াসলি কালকে আমি প্রায় 5 থেকে 6টা খুবই গুরুত্বপূর্ণ টফ যে বোর্ড কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি আসছে সেরকম বোর্ড কোয়েশ্চেন আমি এখানে সলভ করাবো। আসলে এখানে প্রত্যেকটা জিনিস লিখতে হয়,
আমার তো কোনো স্লাইড নাই যে স্লাইড লিখে আমি আপ ডাউন করে সবগুলো আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই দেব। তো আমি যতটুকু পারতেছি বা যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে আমি ততটুকুই চেষ্টা করছি। এই ক্লাসটি দেখলে কেউ কেউ অন্তত 5 মার্ক থেকে 4 মার্ক অন্তত পাবে। আমার এই ক্লাসটি দেখে যদি আপনারা এবং ওই যে প্র্যাকটিস অংশটা দেখে যদি আপনারা হলে যান, এসএসসি 26 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচ নবম দশম শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এই কষ্টের ফল আমি তখনই পাবো যখন আমার ক্লাসটি আপনারা শেয়ার করে দিবেন এবং আপনাদের যারা ফ্রেন্ডস আছে, আপনারা যারা মনে করেন যে এটা তাদের উপকারে আসবে, তাদেরকে আপনারা এই শেয়ার করে দিবেন আর আমাকে একটু সহযোগিতা করবেন। কালকের জন্য সবাই অপেক্ষা করবেন। কালকে আমি ঠিক এই বুট কোয়েশ্চন সলভিং ক্লাসটা আমি কালকেই দেব। কালকের জন্য আপনারা অপেক্ষা করবেন। আশা করি এই যে এই পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এখানে কোনো আপনাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়াই রাখবেন। সবাইকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।